এই সব কিছু কনসিডার করে বাংলাদেশের জন্য এই মুহূর্তে যে F-17 ফাইটার জেট কিছু অংশ আমাদের ক্রয় করা উচিত, অর্থাৎ কিছু ভলিউম আমাদের কয়েকটা স্কোয়াড্রন এটা ক্রয় করা উচিত। কারণ আমাদের যে বর্তমান ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের সাথে এই ফাইটার জেটটি বর্তমানে সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল হবে বলে মনে করি। আমি কিন্তু সম্পূর্ণ এটার উপর ডিপেন্ডেন্ট হওয়াকে সাপোর্ট করছি না, কারণ এই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশ মিলিটারির 6 সদস্যের একটি কমিটি পাকিস্তানে ভ্রমণ করেছে এবং সেই কমিটির প্রধান ছিল প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ আর্মড ফোর্স ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। সো এই কমিটি যখন পাকিস্তানে ভ্রমণ করে, পাকিস্তান খুব ওয়ার্মলি তাদেরকে ইনভাইট করে এবং পাশাপাশি পাকিস্তান তাদেরকে বেশ কয়েকটি তাদের মিলিটারি ওয়েপনারি ভ্রমণের জন্য সুযোগ করে দেয়। তার মধ্যে একটি ছিল পাকিস্তানের যুদ্ধবিমান JF-17 ব্লক 3 বা JF-17 থান্ডার ফাইটার জেট। এই ফাইটার জেটটি তারা বাংলাদেশ মিলিটারির যে গ্রুপটি গিয়েছে তাদেরকে দেখিয়েছে এবং তারা অনুরোধ করেছে যে বাংলাদেশ যেন একটি টেকনিক্যাল টিম পাকিস্তানে পাঠায় এবং তারা যেন এই ফাইটার জেটটি স্ক্রুটিনিটি করে এবং সেটি ক্রয়ের সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বলতে গেলে পাকিস্তান ওপেনলি বাংলাদেশকে ইনভাইট করেছে এই ফাইটার জেটটি ক্রয়ের। এখন এই নিউজটি ভারতের মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, বিভিন্ন মিডিয়াতে অনেক ধরনের নিউজ আসতেছে এই বিষয়টি নিয়ে। এখন আমি আপনাদের যে বিষয়টি একটু ডিসকাস করার চেষ্টা করব আপনাদের সাথে, সেটি হচ্ছে কি বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে এই যুদ্ধবিমান ক্রয় করা কি আদৌ গুরুত্বপূর্ণ, নাকি এর চেয়ে আরও ভালো কোনো অপশনস বাংলাদেশের এই মুহূর্তে ক্রয় করা উচিত? প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি কিছুটা চাপে রয়েছে এবং ধীরে ধীরে এটা কিছুটা উন্নতি করছে। অর্থনীতির এই চাপ সামাল দিয়ে বাংলাদেশের এই মুহূর্তে খুব উন্নত মানের, বলতে গেলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোনো ফাইটার জেট ক্রয় করা বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সে ফর এক্সাম্পল আপনি যখন রাফাল ক্রয় করতে যাবেন বা F-16 ক্রয় করতে যাবেন অথবা ইউরো ফাইটার, টাইফুন, এসব মিরাজ আছে, এসব ফাইটারগুলো যখন আপনি কনসিডার করবেন তখন আমাদের সক্ষমতা কিছুটা পিছিয়ে পড়ব, কারণ আমরা বিগ ভলিউমে এই ধরনের ফাইটার জেট ক্রয় করতে কিছুটা ব্যাক পেতে হবে। সো এই সিচুয়েশনে বর্তমানে বাংলাদেশের কি করা উচিত, কোন অপশনটা সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল এবং কোন অপশনটা আমরা এই মুহূর্তে অ্যাভয়েড করতে পারি, তার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তখন দুটি অপশনস আছে। সেটি হচ্ছে ফার্স্ট অফ অল পাকিস্তান চায়না মেড JF-17 থান্ডার ফাইটার জেট এবং অন্যটি হচ্ছে চাইনিজ মেড J-10C ফাইটার জেট। সো আপনারা জানেন J-10C পাকিস্তান JF-17 থাকার পরেও তারা কিন্তু চায়না থেকে J-10C কিছুটা সংখ্যক J-10C ক্রয় করেছে এবং এটি কিন্তু লাইট ওয়েট ফাইটার জেট নয়। আমরা বারবার ভুল করি যে J-10Cকে আমরা লাইট ওয়েট ফাইটার জেট মনে করি, অর্থাৎ এটাকে আমরা J-17 সাথে কম্পেয়ার করে ফেলি অনেক সময়। আসলে কিন্তু J-17 কমপ্লিটলি লাইট ওয়েট ফাইটার জেট, এটার ম্যানুভারেবিলিটি অনেক বেটার এবং এটি খুব বেশি থ্রাস্ট টু ভেক্টর রেশিও উৎপাদন করতে পারে এবং এটার গতিও যথেষ্ট ভালো। কিন্তু অন্যদিকে J-10C যখন কম্পেয়ার করি, J-10C সব কিছু অ্যাডভান্স, অর্থাৎ J-17 থেকে J-10Cর গতি বলেন, পেলোড ক্ষমতা বলেন এবং অনেক বেশি রেঞ্জ এটা প্রোভাইড করে। তারপরে হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি অনেক বেটার। সো ওই দিক দিয়ে J-10C বলতে গেলে ইউরোপিয়ান প্রাইসের কাছাকাছি, খুব নিকটবর্তী একটা প্রাইসে আমাদের এটা ক্রয় করতে হবে। কিন্তু এই মুহূর্তে J-10C আমরা যদি ক্রয় করতে যাই, বেশ আমাদের প্রয়োজনীয় ভলিউম কিন্তু আমরা ক্রয় করতে পারবো না। তাই এই মুহূর্তে যেটা করা উচিত, আমাদের পাকিস্তান থেকে JF-17 থান্ডার এই ফাইটার জেটটি ক্রয় করা উচিত। কিন্তু JF-17 থান্ডার অনেকগুলো ভার্সনস আছে, তার মধ্যে হচ্ছে JF-17 থান্ডার ব্লক 2 যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কাছে রয়েছে। এরপরে যেটা রয়েছে JF-17 থান্ডার ব্লক 3, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এই ফাইটার জেটটি, কারণ এটি আগের ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড টেকনোলজিতে মডিফাই করে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে যে টেকনোলজিগুলো ইনস্টল করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রাডার। এটাতে AESA রাডার ব্যবহার করা হয়েছে। এই রাডারটি কিন্তু অ্যাকচুয়ালি F-16 যে রাডারটি ব্যবহার করা হয়েছে সেটার চেয়ে
অনেক বেশি ইফেক্টিভ বলে অনেক ডিফেন্স মেকানিস্ট বা ডিফেন্স এক্সপার্টরা মতামত দিয়েছে। কারণ F-16-এর যে সবচেয়ে বড় দুর্বলতা সেটি হচ্ছে তাদের যে আগের যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে F-16S ভ্যারিয়েন্ট যেগুলো রয়েছে, সেই ভ্যারিয়েন্টের কিন্তু রাডারের অনেকগুলো দুর্বলতা রয়েছে। তারা যদিও পরবর্তী ভি ভ্যারিয়েন্টে সেটা F-16V ভ্যারিয়েন্টে অর্থাৎ ভাইপার ভ্যারিয়েন্টে সেটা উতরে উঠেছে, কিন্তু ভাইপার ভ্যারিয়েন্টে তারা ওয়াইডলি এক্সপোর্ট করে না। সো এখানে একটা অ্যাডভান্টেজ কিন্তু যে F-17-এর রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইনক্রিজ ফায়ার পাওয়ার। এই ফাইটার জেটে আপনি অল্প খরচে অর্থাৎ অল্প দামে যদি ফাইটার জেট যদি ক্রয় করা হয়, তাহলে এখানে সব ধরনের বলতে গেলে সব ধরনের ওয়েপনারি আপনি ক্যারি করতে পারবেন। এয়ার টু এয়ার কমব্যাট ফাইটিং করতে পারবেন, এবং লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, মিড রেঞ্জ যত ধরনের মিসাইল রয়েছে, এবং অ্যান্টিশিপ মিসাইল, গাইডেড মিসাইল, লেজার মিসাইল, সব ধরনের মিসাইল এটাতে ব্যবহার করা যাবে, কারণ এটাতে অনেকগুলো হার্ড পয়েন্ট রয়েছে। সো এদিক দিয়ে এটা বেটার ওয়েপন অর পেলোড ফ্যাসিলিটি অফার করে। অন্যদিকে যেটা হচ্ছে সেটা অন্যদিকে আরেকটা ফ্যাসিলিটি যেটা খুব আলোচিত সেটা হচ্ছে ম্যানুভারেবিলিটি। এটা F-16-এর পরে মোস্ট ম্যানুভারেবল কোনো ফাইটার জেট বললে এটাকে ধরতে হবে বর্তমান সময়ে। কারণ এটার ওয়েট টু থ্রাস্ট ভেক্টর যদি কম্পেয়ার করেন, এটার ওয়েট অনেক লাইট, সেজন্য এটা অনেক বেটার ম্যানুভারেবিলিটি শো করে। আপনি ইউটিউবে অনেক বেটার ভিডিও আছে যেগুলো কিন্তু F-16-এর সাথে এই ফাইটার জেট, অনেক ইউরোপিয়ান ডিফেন্স অ্যানালিস্ট কিন্তু এই ফাইটার জেটকে আপনার F-16-এর সাথে কম্পেয়ার করা হয়েছে। আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বেশি ম্যানুভারেবিলিটি দেখায় সেই ফাইটার জেট হচ্ছে F-16। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ব্লক 3 ভ্যারিয়েন্ট অর্থাৎ যে F-17 ব্লক 3 ভ্যারিয়েন্টে অনেক ডাটা লিঙ্ক ইউজ করা হয়েছে, যার কারণে এটা গ্রাউন্ড বেস স্টেশন থেকে এটাকে কন্ট্রোল করার অর্থাৎ কমিউনিকেট করার জন্য এটা গ্রাউন্ড বেসড স্টেশনের সাথে এটা কমিউনিকেট বিল্ড আপ করা যায়, এবং স্যাটেলাইট কানেকশনের জন্য এটা বেটার একটা ডাটা লিঙ্ক রয়েছে। আরও যদি আরও একটু অ্যাডভান্স কিছু টেকনোলজি যেটা আনা হয়েছে যেটার মধ্যে রয়েছে কি আপনার 5th জেনারেশন ফাইটার যেটা কিছুটা ফিচার্স যেটাতে রয়েছে, অর্থাৎ এখানে রিডিউস রাডার ক্রস সেকশন ইউজ করা হচ্ছে, অর্থাৎ খুব সহজে এটাকে রাডার ডিটেক্ট করতে পারবে না। যখন রাডার ক্রস সেকশন রিডিউস করা হয় তাহলে এটা অনেকটা কিছুটা স্টেলথ ফিচার এটাতে পাওয়া যাবে। আপনারা জানেন যেই F-17 ব্লক 3 ফাইটার জেটটির কিন্তু যে কালার কোটিং যেটা রয়েছে সেটা অনেকটা স্টেলথ ফাইটার জেটের যে কোটিংটা ব্যবহার করেছে সেটার মতোই দেখতে। সো এই সব কিছু কনসিডার করে বাংলাদেশের জন্য এই মুহূর্তে যে F-17 ফাইটার জেট কিছু অংশ আমাদের ক্রয় করা উচিত, অর্থাৎ কিছু ভলিউম আমাদের কয়েকটা স্কোয়াড্রন এটা ক্রয় করা উচিত। কারণ আমাদের যে বর্তমান ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের সাথে এই ফাইটার জেটটি বর্তমানে সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল হবে বলে মনে করি। আমি কিন্তু সম্পূর্ণ এটার উপর ডিপেন্ডেন্ট হওয়াকে সাপোর্ট করছি না, কারণ এই ফাইটার জেট কিছু সংখ্যক ক্রয় করার সাথে সাথে আমাদের অ্যাডভান্স ফাইটার জেটের কথা চিন্তা করতে হবে। অ্যাডভান্স ফাইটার জেট যেগুলো কোনগুলো হতে পারে, যেগুলো হচ্ছে 4.5 জেনারেশন অর অ্যাবভ। অর্থাৎ বর্তমান সময়ে আপনারা জানেন পাকিস্তান, চায়না এবং ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী প্রায় সকল দেশ কিন্তু 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেটের কথা চিন্তা করছে। আমাদেরও কিন্তু বসে থাকলে চলবে না, কারণ পাকিস্তান আপনারা জানেন অলরেডি চীনের থেকে J-35 এই ফাইটার জেটের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এবং খুব নিকটবর্তী ভবিষ্যতে তারা সেটি ডেলিভারি পাবে। সো এটা একটা বিরাট অ্যাডভান্টেজ তাদের ডিপ্লোম্যাসি, ডিফেন্স কোঅপারেশনস, এই দিক দিয়ে তারা অনেক বড় অর্জন বলা যায়। সো প্রিয় দর্শক, আমার সাথে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ give thumbs up to this video and like, share, subscribe my channel. See you next time. Assalamu alaikum.